নমস্কার। আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। আজ এই চ্যানেলে আপনাদের পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রী গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি মর্মস্পর্শী ছোট গল্প, অসাধারণ একটি গল্প। গল্পের নাম প্রতিবাদ। শুনতে থাকুন আজকের গল্প প্রতিবাদ। টেবিলের উপর খাতার পর খাতা, ফাইলের পর ফাইল জমে স্তূপ হয়ে উঠেছে। সকাল থেকে ৩টে ডাকে চিঠি এসে জমেছে, অন্তত খান ২৫-এ, কিন্তু তার কোনোটাই তখনও খোলা হয়নি। সরকার দোলগোবিন্দবাবু, সেক্রেটারি সুনীল রায় অসহিষ্ণুভাবে উঁকি মেরে দেখে যাচ্ছে আর আপোষে বিষয় প্রকাশ করছে। এতটা সময় নষ্ট করা হরিহর রায়ের পক্ষে একেবারেই স্বভাব বিরুদ্ধ ব্যাপার, অবিশ্বাস্য ঘটনা। কিন্তু আজ তিনি সত্যি কোনো কাজে মন দিতে পারছেন না। ড্রয়ার থেকে কলমটা বার করেছিলেন বোধহয়, কাগজপত্রে সই করবেন বলে। সেই কলম হাতেই ধরা আছে। ২ ঘন্টার উপর স্তব্ধ হয়ে বসে আছেন তিনি। সুনীল একবার চুপি চুপি সরকার মশাইকে প্রশ্ন করলে, ব্যাপার কি বলুন তো? মুখখানা বিকৃত করে দোলগোবিন্দ জবাব দিলেন, জানি নে ভাই, যেমনে দিয়ে যা হোক আমাদেরই মরণ। এই যে দেরি হচ্ছে, দেখো এরপর সব চাপ আমাদের উপরই পড়বে। সুনীল জবাব দিল, কোনোদিন তো এমন করে বসে থাকতে দেখি না, নিশ্চয় কিছু একটা সাংঘাতিক লোকসান হয়েছে। দোলগোবিন্দ তার ছিলে সুরে বলে উঠলেন, ফু, লোকসান খেয়ে বসে ভাবা, হরিহর রায় সে ছেলেই নয়। তাছাড়া ব্যবসার খবর তো সব আমার হাতে, বড় রকমের লোকসান গেলে আমি টের পেতুম না। ভায়া, ও মনের মধ্যে ডুববে এত বড় ডুবুরি এখনো হওনি, ও নিয়ে মাথা ঘামিও না। সত্যি তখন হরিহর রায় কি ভাবছিলেন তা বোধহয় তিনি নিজেই জানেন না। তাঁর চিন্তার সব খেয়ে গেছে হারিয়ে। কেমন যেন একটা অবর্ণনীয় অবসাদ এসে ঘিরেছে তার মনকে। আজ যেন কোনো কাজেরই কোনো অর্থ তিনি খুঁজে পাচ্ছেন না। অবশ্য চিরকালই এমন ছিল না। একদিন হরিহর রায় সামান্য মাইনে পেতেন কি একটা সওদাগরি আপিসে, কিন্তু তা নিয়ে বিশেষ কোনো দুঃখবোধ ছিল না তার। সংসার ছোট, একটিমাত্র মেয়ে, তাকেও ভালো পাত্রে বিয়ে দিয়ে নিশ্চিন্ত হয়েছিলেন। হঠাৎ বিয়ের বছর ২ পরে জামাইয়ের হলো প্লুরিসি। তা থেকে টিভির সমস্ত লক্ষণ দেখা দিল। চিকিৎসাও যতটা সম্ভব করা হলো, কিন্তু শেষ পর্যন্ত আর তাকে বাঁচানো গেল না। টাকার অভাব হরিহর রায় এই প্রথম অনুভব করলেন। জামাইকে পুড়িয়ে এসে তাই প্রথম তিনি চিঠি লিখলেন অফিসকে, চাকরিতে ইস্তফা দিয়ে। চাকুরি আর তিনি করবেন না, ব্যবসা করবেন যা হোক করে, বাণিজ্যে বসতে লক্ষ্মী। দেখবেন তিনি চেষ্টা করে সেই লক্ষ্মীকে বাঁধতে পারেন কিনা। তারপর থেকে তাকে যে যুদ্ধ করতে হয়েছে তা শুধু তিনি জানেন। মূলধন তার কিছুই ছিল না, পুঁজি যা কিছু শেষ হয়ে গিয়েছিল জামাইয়ের অসুখে। শুধু দালালি করে যেটুকু হয় তার উপরই ভরসা। সেই দিকেই তিনি মন দিলেন। জমির দালালি, বাড়ির দালালি, বীমার দালালি, ঋণের দালালি, এমনকি এর থেকে ইতর কোনো বস্তুর দালালি করতেও তিনি ইতস্তত করেননি। পয়সা তার চাই, যেমন করে হোক, অন্য কোনো কথা ভাববার সময় নেই। ইতিমধ্যে যুদ্ধ এসে পড়ল। হরিহর রায়ের চোখ উঠল জ্বলে। তখনও তার পুঁজি খুব বেশি হয়নি, কিন্তু তাতে তিনি দমলেন না। ক্রমাগত কেনাবেচা করতে লাগলেন। টুথব্রাশ, বিলাতি ঔষধ, বাল্ব, ফাউন্টেন পেনের কালি, যা পান তাই কেনেন। মাসখানেক মাস দেড়েক ধরে রাখবার পর যা লাভ পান তাতেই বেচেন। এমনই করে একই মাল, যেটা তিনি নিজে ৬,০০০ টাকায় বেচেছেন,
সেইটাকেই ৯,০০০ টাকায় কিনে নেন। কারণ তিনি নিশ্চিত জানেন যে আবার সেই মাল ১২,০০০-এ বিক্রি হবে। তারপর এলো মন্বন্তরের বছর ১৩৫০ সাল। ৪৯ সালের অগ্রহায়ণ মাসে হরিহরের বহুদূর প্রসারী দৃষ্টি আর একবার জ্বলে উঠল। তিনি কেনাবেচা সব বন্ধ করে দিলেন। সব টাকা গুটিয়ে নেয় পাগলের মতো শুধু চাল কিনতে লাগলেন। দোলগোবিন্দ একদিন মুখ ফুটে বলেই ফেললেন, করছেন কি বাবু? ১৮-১৯ টাকায় চাল কিনছেন, এরপর বেচতে পারবেন? লোকসান হবে না? হরিহর রায় একটু হেসে জবাব দিয়েছিলেন, কি ভাবছো, কি ভাবছো দোলগোবিন্দ? ৪০ টাকাতেও কিনবো? শিউরে উঠে দোলগোবিন্দ বলেছিলেন, বলেন কি? তাহলে যে সবাই না খেয়ে মরবে বাবু। মরবে বই কি, মানুষের মুখের গ্রাস কেড়ে না নিলে কি বড়লোক হওয়া যায় হে? যারা বোঝে তাদের ঘরে লক্ষ্মী বাঁধা। যাক, টাকার অভাব হবে না, যত পারো চাল কিনে যাও। ভয় পেও না, ভয় পেও না বোঝা, তোমার বাড়ির লোক না খেয়ে মরবে না, সে চাল আমি দেব। তারপর সে যেন কোথা দিয়ে কি হয়ে গেল। ১৮ থেকে ২০, ২০ থেকে ২২, ২২ থেকে ২৪, ৪০-৪২-এও থামল না। হরিহর রায় অদ্ভুত বেচাকেনা করেন। একই গুদামে মাল থাকে, সকালে মালিকের কাছ থেকে কিনে দুপুরে একজনকে বেচে দিলেন, আবার সন্ধ্যায় নতুন মালিকের কাছ থেকে কেনেন। এমনই করে নিজের লোক লাগিয়ে বেনামে কেনেন বেচেন, ইচ্ছে করে দাম বাড়িয়ে দেন। এইভাবে অন্নলক্ষ্মীর সব যাত্রার পথ বেয়ে অর্থলক্ষ্মী হরিহর রায়ের সিন্ধুকে এসে ঢুকতে লাগলো লাখে লাখে। অন্যভাবে চোখের সামনে লোক মরে, হরিহরের সেদিকে তাকিয়ে দেখবার সময় নেই। এর প্রথম প্রতিবাদ এলো একদিন অতর্কিতভাবে তারই বিধবা কন্যা নীলিমার কাছ থেকে। সে এসে বললে, এসব কি করছেন বাবা? মানুষকে না খেতে দিয়ে যে পয়সা রোজগার করছেন, সেই পয়সা আমাদের কি কাজে আসবে? এই পয়সার কি দরকার? বিরক্তিতে হরিহর রায়ের ভ্রু কুঞ্চিত হয়ে উঠল। বললেন, পয়সার কি দরকার? এই কথা মুখে আনতে তোর লজ্জা হলো না? মাথায় হেঁট করে নীলিমা জবাব দিল, সে আমার অদৃষ্টে যা ছিল হয়েছে বাবা, কিন্তু সে তো আর ফিরবে না। কিন্তু এতগুলো লোক এক মুঠো ভাতের অভাবে মরছে দেখেও মরতো না নিশ্চয়ই। এই চালটা আমি না ধরলে অন্য কোনো মহাজন ধরতো। শুধু শুধু আমি লোকসান দিই কেন? তাছাড়া আমি তো দিচ্ছিও। এই পাড়ার ক্যান্টিনে আমি মাসে ২০০ টাকা করে দেব বলেছি, আরো বহু স্থানে দিয়েছি। নীলিমা আরো কি বলতে গেল, হরিহরবাবু ধমক দিয়ে উঠলেন, যা যা, নিজের কাজে যা, আমি যা বুঝি তাই করছি। তোর চেয়ে আমার ঢের বেশি বয়স, তা ভুলে যাসনি? নীলিমা চোখ মুছতে মুছতে চলে গেল। হরিহর রায় দোলগোবিন্দকে ডেকে পরামর্শ করতে লাগলেন কি করে গোপনে ঢাকায় কয়েক নৌকো চাল পাঠানো যায়। সেখানে নাকি ৮০ টাকা পর্যন্ত দর উঠেছে। এর দিন কত পরে হঠাৎ একদিন ওর স্ত্রী শুকনো মুখে এসে হরিহরকে বললেন, ওগো, শুনছো? নীলি আর এখানে থাকবে না। হরিহর মুখ তুলে অবাক হয়ে চেয়ে রইলেন। সে আবার কি? স্ত্রী বললেন, হ্যাঁ, এ নাকি অধর্মের পয়সা, ওর ছেলেকে এ পয়সায় খাওয়াতে পারবে না সে। হরিহরের দৃষ্টি কঠিন হয়ে উঠল। তিনি শুধু প্রশ্ন করলেন, হ্যাঁ, কোথায় যাবে সে? নীলিমার মা চোখ নামিয়ে সজল কণ্ঠে বললেন, ওর শ্বশুর বাড়িতে যাবে। শুষ্ক কণ্ঠে হরিহর বললেন, বেশ তো, যাক না। এইবার নীলিমার মা ভেঙে পড়লেন, কি বলছো গো তুমি? সেখানে শুধু ওদের ভিটেটুকু দাঁড়িয়ে আছে কোনো মতে। ওর তো একটি দেওর, সেও থাকে জোনপুরে, তার কাছ থেকেও কিছু পাবার আশা নেই। ওখানে গিয়ে আমার অমু খাবে কি, বাঁচবে কি করে? হরিহর ব্যঙ্গের সুরে বললেন, সে কথা অমুর মাকে জিজ্ঞাসা করলেই ভালো হতো না বড় বউ?
তারপর সহসা চটিটা পায়ে গলিয়ে মেতোর বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। নীলিমাকে প্রশ্ন করলেন, হ্যাঁ রে, তোর মা যা বলছে সত্যি? নীলিমা শান্ত কণ্ঠে জবাব দিলে, হ্যাঁ বাবা। হরিহর রায় আবারও কঠিন হয়ে উঠলেন। বললেন, ঘরে বসে এই সব জিনিস হাতের কাছে পাচ্ছ কি না, তাই এত তেজ। দুনিয়ার খবর রাখলে আর এত কথা বলতে না। যাও, দিন কত ঘুরে এসো। হ্যাঁ, যাব। যাব ঠিকই বাবা, তবে ঘুরে আর আসবো না। উমকে বাঁচাতে পারবে? না হয় মরবে বাবা। এমন লক্ষ লক্ষ অমু তোমার লোভের আগুনে আত্মবলি দিচ্ছে। না হয় সেও যাবে, তবু জেনে শুনে এই অন্ন ওকে খাওয়াতে পারবো না। হরিহর রায়ের বিশ্বাস ছিল যে মানুষকে চেনা তার শেষ হয়ে গেছে, কিন্তু তার সবচেয়ে কাছে যে ছিল তাকেই তিনি তখনো সম্পূর্ণ চিনতে পারেননি। তার সমস্ত ভবিষ্যবাণী ব্যর্থ করে দিয়ে নীলিমা তার শ্বশুরবাড়ির ভিটেতেই পড়ে রইল। ওর বিয়ের দরুন দু এক খুঁজি সোনা যা তখনও বাকি ছিল তাই বেঁচে কয়েকদিন চলল, কিন্তু সে আর কতদিন। গ্রামে কারুর ঘরে চাল নেই, মোটা দামের লোভে সব নিঃশেষ করে বেঁচে দিয়েছে। কে দয়া করবে? শুরু হলো উপবাস, তবুও নীলিমা ফিরল না। মাসখানেক যাবার পর হরিহর রায় উদ্বিগ্ন হয়ে উঠলেন। অমু খাবার সময় কাছে না থাকলে তার খাওয়া হতো না। ছেলেটা যেন নেশার মতো পেয়ে বসেছিল তাকে। এখন তার অভাবে সবই যেন ফাঁকা ফাঁকা ঠেকে। বাজারের অবস্থা তার অজানা নেই, সেই জন্য উদ্বিগ্ন কম ছিলেন না। অবশেষে লজ্জা ত্যাগ করে একখানা চিঠি দিলেন। জবাব এলো না। আরো দিন 15 পরে সরকারকে পাঠালেন। সরকার এসে জবাব দিলে। দিদিমণি বললেন, বাবা যদি দেশের সব অমুদের বাঁচাবার ব্যবস্থা করে দেন, তবেই আমার অমুকে নিয়ে ওখানে যেতে পারি, নইলে একটাকে বাঁচাতে যাব না। হরিহর আরো জ্বলে উঠলেন। মুখে শুধু বললেন, হুম, দেখা যাক। কিন্তু পরাজয় স্বীকার করতে হলো তাঁকেই। আরো মাসখানেক পরে তিনি নিজেই যাত্রা করলেন সুদূর পল্লীগ্রামের উদ্দেশ্যে। সমস্ত গ্রাম শ্মশান, কোথাও জনপ্রাণীর চিহ্ন নেই। যা দু একটি লোক দেখা যায় তারা প্রেতেরও অধম। সেই কঙ্কালসার চেহারা দেখলে নিজের অন্নজল বিষাক্ত হয়ে ওঠে। অনেক ডাকাডাকির পর নীলিমা বেরিয়ে এলো। নিজের সন্তানকে হরিহর চিনতে পারলেন না, অনুমানে চিনতে হলো। হাড়গুলো কি শীর্ণ হয়ে যায়। ভীত দৃষ্টিতে সেই কঙ্কালটার দিকে চেয়ে অতি কষ্টে হরিহর বললেন, ও অমু। অমু আর নেই বাবা। শান্ত কণ্ঠে নীলিমা জবাব দিল। হরিহর একটা আর্তনাদ করে মাটিতেই বসে পড়লেন। অনেকক্ষণ সেইভাবে বসে থাকবার পর মেয়ের মুখের দিকে চেয়ে বললেন, তুই আয়, গাড়ি কি পাওয়া যাবে, না হেঁটে যেতে পারবি? আমি যাব না বাবা। ওমর শেষ নিঃশ্বাস এইখানে পড়েছে, এইখানে আমিও যাব। এরপর হরিহর রায় অনেক মিনতি করেছিলেন, কান্নাকাটি পর্যন্ত, কিন্তু নীলিমাকে টলানো যায়নি। অগত্যা তাকে একলাই ফিরতে হয়েছিল। এটা হলো পরশুর ঘটনা। কাল তিনি অন্য লোক দিয়ে চাল ডাল আর কিছু মিষ্টি পাঠিয়েছিলেন মেয়ের উদ্দেশ্যে। সেই লোকটি ফিরে এসে জানিয়েছে যে দিদিমণিকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। কোথায় তিনি চলে গেছেন কেউ জানে না। হরিহর রায় যেন যন্ত্রণায় ছটফট করে উঠলেন। তার বড় আদরের মেয়ে, একমাত্র সন্তান, আর রমু তার উত্তরাধিকারী। তার জন্যই তো তিনি অর্থ সঞ্চয়ের তপস্যা করে যাচ্ছেন, সে যাতে সুখে থাকে। কিন্তু এ কি হলো? দোলগোবিন্দ বারবার উঁকি মেরে গেলেন। সুনীল হয়ে উঠতে লাগলো অসহিষ্ণু, কিন্তু হরিহর রায়ের ধ্যান ভাঙল না। তেমনি কাঠের মতো বসে রইলেন। নীলিমার মা অমুর খবরে বিছানা নিয়েছেন। চাকর বাকররা এসে দেখে গেল বটে, ভরসা করে তাকে ডেকে খাবার কথা বলতে পারলেন না।
সন্ধ্যার সময় হরিহর উঠে নিজের ঘরে গিয়ে দৌড় দিলেন। পরের দিন দুপুরে সেই দৌড় ভাঙতে হলো। ঘরে ঢুকে সবাই দেখলে সিন্ধুক খোলা, টাকা, কোম্পানির কাগজ, শেয়ার, সার্টিফিকেট, ব্যাংকের পাসবই চারিদিকে ছড়ানো। তার মধ্যে হরিহর রায়ের প্রাণহীন দেহ পড়ে আছে। দৃষ্টি তেমন স্থির যেমন কাল সারা দিন ছিল। শেষ হলো আজকের গল্প। গজেন্দ্র কুমার মিত্রের লেখা ছোট গল্প প্রতিবাদ। যারা পুরো গল্প পাঠটি শুনলেন তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যদি গল্পটি ভালো লেগে থাকে, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকে, একটি লাইক করবেন এবং সম্ভব হলে গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর যারা নতুন শুনছেন, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন নতুন বাংলা গল্প। সবাই খুব ভালো থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।